ভূত চতুর্দশী উপলক্ষে শুরু হয়েছে আমাদের বিশেষ নিবেদন পাপ। গাছবাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল। ফেরার পথে ওরা আটকে পড়েছিল। রাস্তায় বন দপ্তর কর্মী ও পুলিশের ভিড়। একটা চোরা শিকারীর দল ধরা পড়েছে। কিছু চোরা শিকারীকে পুলিশ ধরে নিয়ে গেছে। বাকিদেরকে আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শালগাছের মাথায় তীক্ষ্ণ ডালে গেঁথেছিল তার নির্জীব শরীর। পুলিশ তদন্ত শুরু করেছে মৃত ব্যক্তির পরিচয় নিয়ে। যদিও চোরা শিকারীর দলটি জানিয়েছে যে মৃত ব্যক্তি তাদেরই দলের, কিন্তু তার সত্যতা নিয়ে পুলিশের মনে সন্দেহ রয়েছে। কোনো নিরীহ ব্যক্তিকে খুন করে ডালে গেঁথে পালিয়ে যেতে চাইছিল কিনা ওই দলটি, তা বোঝার চেষ্টা চলছে। রাস্তা পরিষ্কার হলে 3 বন্ধু ফিরে আসতে পেরেছে গাছবাড়িটায়। গাছবাড়ির কাছাকাছি আসতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। শাল গাছের একটি খুঁটির নিচে চাল, কলা, দুধ, দই, বাতাসা, তেল, সিঁদুর, ধূপ, ধুনো আর বন্য ফুল সাজিয়েছে এক শীর্ণ চেহারার মধ্যবয়সী লোক। সম্পূর্ণ অচেনা মোহময় সুরে বিড়বিড় করে কি এক মন্ত্র পড়ছেন তিনি। জাগরণের উপর আজ দুপুর থেকে কি যেন ভর করেছে। সব কিছুতেই একটা অস্বস্তিকর ভাব জাগছে তার মনে। সে বলেই ফেলল, এই ভাই, কোনো তুকতাক করছে নাকি রে? এর মতলব তো ভালো নয়। অভিক চাপা গলায় বলে উঠল, তুই কি পাগল হলি? এত পড়াশোনা শিখে তুই এসব বিশ্বাস করছিস? তুই না এসএফআই করিস? এদিককার জঙ্গলের লোকেদের নিয়ম কানুন তুই কিছু জানিস না, হলেও তো হতে পারে। সুনন্দ এবার বিরক্তি প্রকাশ করে বলে, আহ, ছাড় না। তুকতাক যদি করেও থাকে তোর চিন্তার কি আছে? ওর বিশ্বাস ওর কাছে, তোর বিশ্বাস তোর কাছে। জাগরণ কিভাবে বোঝাবে? আজ দুপুর থেকে ওর বিশ্বাস আর অবিশ্বাসে সমস্তই গুলিয়ে যাচ্ছে। ও আর থাকতে পারে না। এগিয়ে যায় লোকটিকে লক্ষ্য করে। এই শুনুন। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন শুনুন। লোকটি হতচকিত হয়ে কেঁপে ওঠে, কিন্তু পেছন ফেরে না। জাগরণ বলেই চলে, কি করছেন আপনি বলুন তো? এই গাছবাড়িতে আজ আমাদের থাকার কথা, আপনি এখানে কি সব করছেন? তান্ত্রিক ফান্ত্রিক নাকি আপনি মশাই? দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না। তাকান এদিকে, তাকান। লোকাল লোক বলে খুব সাহস আপনার না? আমি ভয় পাই না। আরো লোক ডাকবেন নাকি? ডাকুন ডাকুন। আমিও পলিটিক্স করা ছেলে, বুঝেছেন? অত সহজে পালাতে শিখিনি। এখনো চুপ করে আছেন আপনি? আশ্চর্য তো। এবারে লোকটি ঘাড় ফিরে তাকান। ঘ্যাসঘ্যাসে গলায় ধীরে ধীরে উত্তর আসে, ঠাকুর পূজার সময় অত কথা কবার নাই বাবু। ঠাকুর গোসা করেন। কি ঠাকুরের পুজো চলছে এখানে, এই বাইরে এত রাতে গাছের তলায়? গাছের তলতেই এই পূজা করিবার লাগে। ইনিমদের গাছ দেবতা, দেবতার নাম শালশিরি। শালশিরি? অভিক ও সুনন্দ জাগরণকে ধরে জোর করে ঘরে নিয়ে আসে। স্থানীয় রাজবংশী লোক, ওর সঙ্গে এরকম অকারণে ঝামেলা করার কোনো মানেই হয় না। বিশেষ করে সুনন্দর কাছে ঠাকুরের নামটা চেনা চেনা লাগে। জলপাইগুড়ি অঞ্চলে এই ঠাকুরের নাম ও সম্ভবত শুনেছে এর আগেও। শালবনের দেবতা এই শালশিরি। স্কুলে রাজবংশী কোনো বন্ধুর কাছে নিশ্চয়ই শুনেছিল। এখন মনে পড়ছে কিছু কিছু। ঠিক শাল গাছের নিচেই থান বানিয়ে শালশিরির পুজো হয়। এই দেবতা কাঠ কুড়োতে যাওয়া স্থানীয় মানুষদের, হাতি, বাঘ, গন্ডার প্রভৃতি বন্য পশু ও পাখিদের রক্ষা করেন। লোকটা আজ সেই লোকদেবতারই পূজা করছিলেন, আর কিছু নয়। কিন্তু এই গাছবাড়ির খুঁটিতেই করার প্রয়োজন কি ছিল? যাকগে, এখন এই নির্জন রাতে এই গাছবাড়ির মায়াবী পরিবেশটা উপভোগ করা যাক বন্ধুরা মিলে।
জাগরণ ততক্ষণে একটু শান্ত হয়েছে। ওরা তিনজনে গানের লড়াই খেলতে বসেছে। এই তীব্র গরমেও জঙ্গলের ভেতর আরামদায়ক আবহাওয়া। আজকের প্যাঁচা ডাকা জোনাকি ভেজা স্নিগ্ধ রাতটা পড়ে পড়ে ঘুমিয়ে নষ্ট করা যায় নাকি। জাগরণ বেশ ভালোই গায়, গিটারও বাজায়। অভিকও থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত থাকায় গানের গলা বেশ জম্পেশ। সুনন্দ মাঝে মধ্যে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান শুনিয়ে তাক লাগিয়ে দিচ্ছে। সব মিলিয়ে লড়াই ভালোই জমছে। হঠাৎই বুঝি অকাল বসন্ত এলো। শাল ফুলের তীব্র গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে ঘরের বদ্ধ বাতাসকে কেমন নেশাচ্ছন্ন করে তুলছে। মাথাটা ঝিমঝিম করে ওঠে। ঝিঝি পোকার ডাক ঘরের ভেতরেও এসে ঘন্টা বাজাতে থাকে। এত আওয়াজে কান ভো ভো করে। তিনজনের কাছেই যখনই সব অসহ্য হয়ে আসছে, ঠিক তখনই নৈশব্দ নেমে এলো ঝুপ করে। এত বৈপরীত্য পাশাপাশি অবস্থান করলে ধন্দে পড়তে হয় বইকে। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই মিহি মেলি গলার আওয়াজে ওরা আবার চমকে ওঠে। মেয়েটি কোনো ভনিতা না করেই বলে চলে, চুপ, এখানে থাকতে হলে চুপচাপ থাকতে হয়। এখানে শব্দ করার অধিকার আছে শুধু পশু পাখিদের, হাওয়ায় দোলা শালের পাতাদের, কীট পতঙ্গদের, বিষাক্ত সাপেদের। তাই চুপ। কোন দিক থেকে মেয়েটির গলা ভেসে আসছে ওরা এতক্ষণ তা ঠাহর করতে পারছিল না। এবার পূবের জানালার দিকে তাকিয়ে দেখে অন্ধকারের গায়ে ডুবে আছে এক নারীর আবছা মুখ। সে মুখ আরো বলে, জানো না, এটা আমার বিশ্রামের জায়গা। এখানে আমি স্বেচ্ছাচারিণী। মেয়েটি এবার অন্ধকারেই গায়েব হয়ে যায়। ওরা বলা বলি করে যে পাশের কোনো কটেজে থাকতে আসা কোনো ভদ্রমহিলা হবে হয়তো। এত রাতে ওদের গানের আওয়াজে বিরক্ত হয়ে খেপে চলে এসেছিলেন বোধহয়। অভিক ওই জানালার পাশে এসে সিগারেট ধরায়। আয় ভাই, গান করায় মানা থাকতে পারে, সুকটান দিতে আপত্তি কি? হ্যাঁ, এই রোমাঞ্চকর পরিবেশে। সুনন্দ ও জাগরণ পাশেই এসে দাঁড়িয়েছিল। অভিক কথা শেষ করতে পারে না, তার আগেই জাগরণ জোরে জোরে শ্বাস নিতে থাকে। ওর চোখ ভয়ে ঠিকরে বেরিয়ে আসছে। গোঙানির শব্দ ছাড়া আর কিছু ঠিকমতো কানে আসছে না। সুনন্দ ও অভিক ওকে কিছুতেই শান্ত করতে পারে না, অশান্ত হয়ে ওঠার কারণটাও ধরতে পারে না। জাগরণ তার শরীর ও মনের সবটুকু শক্তি একজোট করে কোনো মতে জানালার দিকে তর্জনী উঁচিয়ে বলে, জানালাটা উঁচু, মাটি থেকে অনেকটা, বুঝছিস তো? হ্যাঁ হ্যাঁ। আর বোঝাতে হয় না, সুনন্দ অভিক দুজনেরই এতক্ষণে মাথায় আসে যে গাছবাড়িটা দুটো শাল গাছের মাঝে অনেকটা উপরে বানানো হয়েছে। ঘরের ভিতটাই মাটি থেকে এক মানুষ উঁচু, জানালা তো আরও উঁচু। সুতরাং কোনো নারীর পক্ষে এই জানালায় উকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিছুক্ষণ আগের ওই মহিলা কি শাল গাছে চড়েছিল এই রাতে? তা ওদের বকতে অসম্ভব। হাতির গর্জন ভেসে আসছে মনে হচ্ছে, তবে কি হাতির পিঠে চড়ে? কিছু তো একটা ঘটছে যা স্বাভাবিক নয়, তা যুক্তি বুদ্ধির বাইরে। গল্পটির পরবর্তী পর্ব আসতে চলেছে আগামীকাল। গল্পটি শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।